তাদের বাসায় নিয়ে যায়। তারপর এখানে জোর পূর্বক তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। 5 দিন ওদের বাসায় আমাকে আটকে রাখে। 5 দিনের মাথায় আমার বাসায় দিয়ে যায়। 2 মাসের মাথায় আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। তো তার সাথে আমার এইভাবে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয় বন্ধুত্বের। তো হঠাৎ করে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তো আমিও রাজি হয়ে যাই, কথা বলতে থাকি। তো তার বন্ধুর মাধ্যমে আমি জানি যে সে হিন্দু। তো জানার পর আমি সরে আসতে চাই। তো এর আগে তার সাথে আমার দেখা সাক্ষাৎ হইতো, এখানে ওইখানে ঘুরতে নিয়ে যেত। তো তার সাথে আমার আপত্তিকর অনেক ছবি আমি তুলতে চাইতাম না, জোর করে তুলে এগুলো রেখে দিত তার ফোনে, জিমেল অ্যাকাউন্টে। তো এইভাবে কন্টিনিউ রিলেশন চলতে থাকে। তো আমি জানি সে আরো মুসলমান মেয়েদের সাথে এরকম তার সম্পর্ক ছিল। মুসলমান মেয়েদের নামগুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না, কারণ তাদের প্রত্যেকটা সংসার আছে বর্তমানে। তো এগুলো জানার পরে আবার শুনি যে চাঁদপুরে তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো জানার পরে আমি ওইখান থেকে সরে আসতে চাই, কিন্তু সে বিভিন্ন রকমের ছবি ভিডিওর মাধ্যমে আমাকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করতে থাকে। যেহেতু আমার কোনো ভাই নাই, আমি আমার বাবা, আমি আমার ফ্যামিলির বড় সন্তান। আমার বাবা অনেক কষ্ট করে আমার মাদ্রাসায় পড়াশোনা করাইছে। আমি 8 মাস এইভাবেই ছিলাম। 8 মাস পর সে আবার তার বন্ধুর মাধ্যমে আমাকে আবার বলে, মানে তাকে গ্রহণ করতে সে মুসলমান হয়ে যাবে। তো আমি চিন্তা করছি যে মেয়ে মানুষের ইজ্জত একটা, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তারাই নিয়ে আমি সংসার করবো। আমার চিন্তা ভাবনা এরকম ছিল। তো সে আমাকে তাদের বাসায় নিয়ে যায়, বলছে যে আমার বাবা মা তোমার সাথে একটু দেখা করবে। তো নিয়ে যাওয়ার পর এখানে জোর পূর্বক তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। 5 দিন ওদের বাসায় আমাকে আটকে রাখে। 5 দিনের মাথায় আমার বাসায় দিয়ে যায়। যাওয়ার পরে 2 মাসের মাথায় আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। তো ওকে জানানোর পরে ওকে হুমকি ধমকি দিচ্ছিল, ওইগুলোর স্ক্রিনশট আমার কাছে আছে। বলতেছে অ্যাবর্শন না করালে বিয়ে শাদী করতে পারবে না। তো আমি আমার বাসায় বলার সাহস পাই নাই। তো এক ফ্রেন্ডের বাসায় চলে যাই। যাওয়ার পরে ছেলের বাবারে ফোন দিই। ছেলের বাবারে ফোন দেওয়ার পরে ছেলের বাবা বলছে যে কিছুদিন ধৈর্য ধরো, তারপরে তোমার সাথে ওর বিয়ে মানে করাই দেবে, এরকম কিছু একটা। তারপর আমার এইখান থেকে গাজীপুর নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে গাজীপুর জয়দেবপুর একজন উকিলের মাধ্যমে এপিটোপিটের, মানে আমার সাথে স্ট্যাম্পের সিগনেচার নেই, আমার বাবা ওখানে উপস্থিত ছিল, আমার বাবার সিগনেচারও নেই এখানে। নিয়ে যাওয়ার পরে তাদের বাসায় নিয়ে যায়। তো আমি তাকে বারবার বলতেছিলাম যে ওকে আমি পর্দা করি, নামাজ কালাম করি, আমি তো ওই বাসায় থাকতে পারবো না। তো আমার বলতেছিল যে কিছুদিন একটু থাকো, আমার এসএসসি এক্সামের পরে তো মানে আমি আলাদা থাকবো। তো তাদের বাসায় গেছি। যেহেতু হিন্দু বাড়ি ছিল, আমি মানে টিকতে পারতাম না। 2 দিনের মাথায় মানে শরীর আলাদা লাগতো, নামাজ কালাম পড়তে দিত না। তো তারপরে জানি যে আমাকে উল্টা ধর্মান্তরিত করছে এপিটোপিটের মাধ্যমে। এরকম শাখা সিঁদুর পড়াইতো, মন্দিরে নিয়ে যেত, আর আমি যাইতে যেতাম না। 3 মাস আমার হাতে কোনো ফোন ছিল না, আমার ফোন রেখে দিছিল ওদের বাসায়। আমার বাবার সাথে আমি 2 দিন মাত্র কথা বলছি ওর বাসায় থাকাকালীন। যখনই ফোনে কথা বলতাম তখনই ওরা সামনে দাঁড়ায় থাকতো, কোনো কিছু বলতে পারতাম না। এরকম নির্যাতন, শারীরিক মানসিক ভাবে রাত 3টা 4টা পর্যন্ত মাইতো হইতো। পুরো পাড়াটাই ছিল হিন্দু, কেউ আগে আসতো না। ওইখানকার মুসলমান সমাজটা জানাজানি হওয়ার পরে তারা মানে দেখতে আসে। দেখতে আসার পরে বলতেছে যে একটা বিচার বসাবে। তো ওই দিনই 10টার দিকে পুলিশ বাসায় আসে। আসার পর আমাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে আমাকে থানায় নিয়ে যায়, মোবাইল থানা। নিয়ে যাওয়ার পরে আমি পুলিশ অফিসারকে আলাদা রুমে নিয়ে আমি অনেক আপত্তি মিনতি করি যে আমার বাসায় ফোন দেন, আমার এখান থেকে উদ্ধার করেন। উনি আমার কোনো কথা কোনো গুরুত্ব না দিয়ে আমাকে জয়দেবপুর হাজতে পাঠিয়ে দেন। তখন আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম। তো সারাদিন আমার ওইখানে রাখার পরে রাত 10টার দিকে ছেড়ে দিছে। আমার বলতেছে তুই একাই চলে যা। লাস্টে আমি চলে যেতে আসছি, তখনও যেতে দেয় না। পরের দিন সকালে আমি বের হয়ে আসছি। বের হয়ে আসার পরে ওইখানকার স্থানীয় মানুষজন ছিল, ওনার নাম ছিল মঞ্জুরুল। উনি উনি আমার ফোন দেয়। ফোন দেওয়ার পরে তাদের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে তারা বিচার করে দিবে। ওনাদের বাসায় আমি 3 দিন অবস্থান করি। করার পরে আমার মার কাছে তারা 1 লাখ টাকার দাবি করে। ওই ভয়েস রেকর্ড আমার কাছে আছে। আমার মা বলছে আমার মেয়েরা শুধু ফেরত দেন। লাস্ট ওইখানে 3 দিন রাখে, ওইখান থেকে আমার ফোন তারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার মা বাবা বিচারের দিন আসে। আসার পরে বিচারের মধ্যে আমার সিগনেচার নেয়, সাদা স্ট্যাম্পে সিগনেচার নেওয়ার পরে তারা দেখি টাকা পয়সা মীমাংসা করতেছে। লাস্টে আমি ওখানে কান্না করতে করতে সেন্সলেস হয়ে যায়। বলতেছে আমার একটা কথা বলার সুযোগ দেন, আমার পেটে বাচ্চা, মানে আমার কেউ কোনো কথা বলার সুযোগই দেয় না এখানে। লাস্টে আমার আম্মুর কাছে জোর করে 1.5 লাখ টাকা ধরে দেয়। আমার আম্মু আর বাবা ছিল এখানে। আম্মু আমার
আমার নিয়ে গাজীপুর মেট্রোপলিটনে যায়, যাওয়ার পরে থানায় নিয়ে আসে, থানায় নিয়ে যাওয়ার পরে তারা মামলা নেয়, এর আগে কোনো মামলা টামলা নেয় নাই। তো পুলিশে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই মেয়েটারা যে রাত 10টার দিকে আপনারা ছাইড়া দিলেন, একা মেয়ে মানুষ কেন ছাড়লেন? বললো যে ওইখানকার ওলামা ইকরাম মেয়ের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল, এর জন্য মেয়েরা আমরা হাজতে পাঠাইছিলাম। প্রশাসনের কাছে আমার প্রশ্ন এইটাই, আমার যদি সেফটির জন্য রাত 10টার দিকে সকালে নিয়ে যাওয়া হয়, রাত 10টার দিকে যখন আমার ছাইড়া দিচ্ছে তখন প্রশাসনিক সেফটি কোথায় ছিল? তারা তো ঠিকই বাসায় ছিল, তখন তো কোনো ওলামা ইকরাম আসে না আমার সেভ করার জন্য, কোনো প্রশাসন আসে না আমার সেভ করার জন্য। ওইখান থেকে বাসে আসি, মামলা চলতেছে এখনো 6 মাস হয়ে যায়, এখনো কোনো চার্জশিট দিচ্ছে না। আমি তাকে মেসেজ বারবার করলে সে কোনো কথার গুরুত্ব দিচ্ছে না, সে বলতেছে আরো সময় লাগবে, আরো সময় লাগবে। উল্টা পাল্টা বলে দেয়, থানায় গেছি আমি এর আগে 3-4 বার একাই গেছি, তারপরে এই উল্টা পাল্টা কথা বলতেছে সময় লাগবে। এখনো তদন্ত করতেছি বর্তমানে, এই চলতেছে। ওই পাশ থেকেও ফোন দিয়ে হুমকি টুমকি দিচ্ছে, ছেলের 17 দিনের মাথায় জামিন হয়ে গেছে, কিন্তু জামিনে উল্লেখ করে আমাদের নাকি 2.5 লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু আমার 1.5 লাখ